দরজা খুলতেই রাফি চমকে উঠল। প্রবাস থেকে 2 বছর পর বাসায় প্রবেশ করলো তার স্বামী আসিফ, সাথে বোরকা পরা একজন মহিলা। রাফি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে আমতা আমতা করে বলল, তুমি হঠাৎ কিছু না বলে চলে আসলে, আর তোমার সাথে উনি কে? উনিকে সেটা তোমাকে পরে বলছি, আগে বলো আম্মা কোথায়? তুমি আগে বাসার ভেতরে আসো, অনেক দূর থেকে এসেছো, রেস্ট নাও। রাফি, আমি জানতে চাইছি আম্মা কোথায়? আম্মা তো বাসার মধ্যে ছিল। আম্মা, আম্মা তুমি কোথায়? আমি এসেছি, তুমি এদিকে আসো। কোনো সারা শব্দ না পেয়ে আসিফ আবারও জানতে চাইলো। আম্মা বাসায় ছিল বুঝলাম, কিন্তু এখন কোথায় গেছে? আমার মনে হয় নিচতলার খালার বাসায় গেছে। নিচতলা থেকে আসার সময় খালার সাথে আমার দেখা হয়েছে। আম্মা খালার বাসায় নেই। সত্যি করে বলো আম্মা কোথায়? বললাম তো, তুমি আগে রেস্ট নাও, তারপর আম্মাকে খুঁজে যাবে। গত পরশুদিন তোমার সাথে শেষ কথা বলেছি, তখন তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম একটু মনে করে দেখো। রাফি, প্রতিদিন তোমাকে ফোন করে আম্মাকে খোঁজ করছি, কিন্তু তুমি আম্মার কাছে ফোনটা দিচ্ছ না কেন? আচ্ছা, তোমার আম্মা যদি সকাল সকাল ঘুমিয়ে পড়ে, সেটা কি আমার দোষ? আম্মার সাথে কথা বলতে আমার মনটা আনচান করছে, কিন্তু আজ 1 সপ্তাহ যাবৎ আম্মার সাথে কথা বলতে পারছি না। সারাদিন কাজে ব্যস্ত থাকি, রাতে একটু সময় পাই, তখন তোমাদের কাছে কল করি। তোমার সাথে ঠিকই কথা হয়, কিন্তু আম্মার সাথে আর কথা হয় না। ওরে আমার মা ভক্ত ছেলে, আগামীকাল সকালেই তোমার সাথে আম্মাকে কথা বলিয়ে দেব। সত্যি করে বলো তো, আম্মা কি বাসায় নেই? তুমি এইসব কি আবল তাবল কথা বলছো? ভিডিও করে দেখাবো? আম্মা ঘুমিয়ে আছে। আচ্ছা একটু দেখাও তো। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। তুমি আম্মার রুমে যাবার কথা বলে তোমার ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়, তোমাকে আর ফোনে আমি পাইনি। কারণটা কি বলবে? রাফি কাপা কাপা গলায় বলল, ওয়াইফাই লাইনে সমস্যা ছিল, তাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এখন বলো, আম্মা এখন ঘুমাচ্ছে? আমি তো দেখেছিলাম ঘুমাচ্ছে। তাহলে চলো আম্মার রুমে চলো। আসিফ রাফির হাত ধরে বোরকাওয়ালি সহ তার আম্মার রুমের দিকে পা বাড়ালো। আসিফ তার মায়ের রুমে ঢুকে কাউকে দেখতে পাচ্ছে না। রাফি ভয়ে মাথা নিচু করে কাঁপাকাঁপি শুরু করেছে। এবার বলো, আম্মা তো তার বেডরুমে নেই, এখন কোথায় আছে বলবে? আমি তো তাকে বেডরুমে রেখে গিয়েছিলাম, কিন্তু সে কোথায় গেছে আমি কিভাবে বলবো? আসিফ উত্তেজিত হয়ে বলল, সত্যি কথা বলো, আমার আম্মাকে তুমি কি করেছো? 2 বছর পর দেশে এসে তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো কেন? আমি তোমার আম্মাকে কি করব? আচ্ছা, তুমি আমার একমাত্র বোন প্রিয়াকে বাসার ভেতরে ঢুকতে দাওনি কেন? মিথ্যে কথা, এটা একদম মিথ্যে কথা। এমন সময় বোরকার নেকাব খুলে বের হয়ে আসলো দারোয়ান সবুর। রাফি চমকে উঠল। সবুর বলল, মিথ্যে কথা আপনি বলছেন? আপনি স্যারের বোন বাসার ভেতরে প্রবেশ করতে যেন না পারে, আমি যেন তাকে গেটের ভেতরে ঢুকতে না দেই, তা আপনি আমাকে বলেছিলেন। মনে পড়ে সেদিনের কথা? ভুলে গেলেন কিভাবে? মনে করে দেখুন। শোনো সবুর, তুমি ভালো করেই জানো এই বাড়ির মালিকের ছেলের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে তোমার চাকরিটা কিন্তু নট হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, আমি গরিব মানুষ, আপনি আমার পেটে লাথি মারতে চাচ্ছেন কেন? তুমি আমার কথা শুনলে তোমার পেটে লাথি পড়বে না, উল্টো তোমার আর তোমার পরিবারের পেটে কোরমা পোলাও জুটবে। মানে আপনি কি বলছেন? আমি এই বাড়ির মালিকের ছেলে সজীবকে বলে তোমার বেতন বাড়িয়ে দেওয়ার কথা বলবো। তুমি শুধু আমার ননদকে বাড়ির গেটের ভেতরে ঢুকতে দেবে না। কেন ঢুকতে দেব না? সে তো খুব ভালো মানুষ। ভালো কিংবা বন্ধ সেটা বাদ বিচার তোমার করতে হবে না। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে। পরের দিন মাকে দেখতে প্রিয়া মেইন গেটের সামনে আসতে দারোয়ান সবুর প্রিয়ার সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম আপনি আপনার বাসায় চলে যান। কেন? আমি আমার বাসায় চলে যাব কেন? আমি আমার মাকে দেখতে এসেছি। ম্যাডাম, এই বাসায় আপনার প্রবেশ নিষেধ। আমি কি অপরাধ করেছি? আর আমার ভাইয়ের বাসায় আমাকে প্রবেশ করতে কে নিষেধ করেছে? এমন সময় বাড়িওয়ালার ছেলে সজীব গেট থেকে বের হয়ে সামনে দাঁড়িয়ে বলল, আমি নিষেধ করেছি। কিন্তু কেন? কারণ আমি জানতে পেরেছি আপনার চোরা স্বভাব আছে। কথাটি শোনা মাত্র প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলল, আপনি এসব ভুলভাল কথা কি বলছেন? আমি কি গরিবের স্ত্রী নাকি যে আমার চোরা স্বভাব থাকবে? চোরা স্বভাব থাকতে গরিব আর ধনী হতে হয় না, খারাপ মন মানসিকতা হতে হয়। আপনার মন মানসিকতা খারাপ। আপনি এই মুহূর্তে আমাদের বাড়ির সামনে থেকে চলে যান। আপনি বুঝবার চেষ্টা করেন, আমি শুধু আমার মাকে দেখতে আসি। আমি তো ফ্ল্যাটের কারো বাসায় যাই না। আপনাকে বলেছি না, আপনি চলে যান। এত কথা বলছেন কেন? প্রিয়া মাথা নিচু করে বাসার সামনে থেকে বের হয়ে গেল। তুমি বিশ্বাস করো, সবুজ সব মিথ্যে কথা বলছে। আসিফ রাফির গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, সবুজ যা বলছে সব সত্য বলছে, আর তুই যা বলছিস সব মিথ্যে। তুই আমার অবর্তমানে এ বাড়ির মালিকের ছেলের সাথে অবৈধ সম্পর্কে মেতে উঠেছিস। সে অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে আমার বোনকে বাসায় ঢুকতে নিষেধ করেছিস। আর আমার আম্মাকে কি করেছিস সেটা তুই বল। রাফি কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি যা জেনেছো সব মিথ্যে, আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র। আসলে তোর মন মন্তর বোঝার মতো যন্ত্র আমার কাছে নেই, সেজন্য আমি প্রমাণ করতে পারছি না আমি ষড়যন্ত্র করছি। না, তুই আমার মা বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। একটু পর চোর হাতে নাতে ধরবো, কারণ সময় হয়ে এসেছে তোর প্রেমিক সজীব আসার। কথাটি শোনা মাত্র রাফি চমকে উঠল। কি ভয় পেয়েছিস? সজীব আসলে তোদের দুজনকে এক রশিতে বেঁধে দুজনের চুল কেটে মাথায় ঘোল ঢেলে এলাকার সবাইকে ঢোল পিটিয়ে জানিয়ে দেব
তুই আর সজীব কি নিকৃষ্ট খেলায় মেতেছিলি? রাফি ভয়ে আতঙ্কে কান্না শুরু করলো। সবুর, তুমি একে এই রুমে বন্দি করে রাখবে। যত সময় তোমাকে ডাক দেব না তত সময় তুমি ওকে নিয়ে বের হবে না। আচ্ছা স্যার, আপনি যান। আসিফ রুম থেকে বের হয়ে গেল। রাফি কাঁদো কাঁদো গলায় সবুরের কাছে দুহাত জোর করে তাকে ছেড়ে দিতে বলল। সবুর রাফিকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। সজীব রাফির বেডরুমে প্রবেশ করলো। বিছানার দিকে তাকিয়ে দেখলো কম্বল মুড়ি দিয়ে রাফি ঘুমিয়ে আছে। সজীব বিছানার পাশে বসে কম্বলের উপরে হাত দিয়ে রোমান্টিক ভাবে বলল, ডার্লিং, তুমি কি আমার সাথে রাগ করেছো? তুমি আগেই কম্বলের ভেতরে ঢুকে পড়লে। আমার তো প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাকেও তোমার কম্বলের ভেতরে ঢুকিয়ে তোমার বুকের মধ্যে জড়িয়ে নাও। আমাকেও গরম করে দাও। সজীব কামনা দৃষ্টি দিয়ে তাকিয়ে আস্তে আস্তে কম্বল সরিয়ে ভেতরে ঢুকতেই এক পাশ থেকে আসিফ বের হয়ে কম্বল সহ সজীবকে চেপে ধরে একটার পর একটা মার দিতে শুরু করলো। সজীব কম্বলের ভেতরে মা গো বাবা গো বলে চিৎকার করতে লাগলো। আসিফ হাতের কাছে একটা লাঠি পেয়ে সেই লাঠি নিয়ে আবারও শুরু করলো মায়ের। কোনো থামাথামি নাই, একটার পর একটা আঘাত করতে লাগলো কম্বলের উপরে। সজীবের চিৎকারে সারা রুম কম্পিত হলো। সজীব কোনোভাবে কম্বল সরিয়ে মায়ের হাত থেকে বাঁচতে বিছানা থেকে নেমে মা গো বাবা গো বলে দিল দৌড়। আসিফও লাঠি হাতে পিছু পিছু রুম থেকে বের হয়ে গেল। সজীব বাইরে আসতে পিয়া সামনে পড়ে গেল। পিয়া সজীবের কলার ধরে কষে চর বসিয়ে দিল সজীবের গালে। এমন সময় আসিফ রুম থেকে বের হয়ে এসে সজীবের কলার ধরে বলল, প্রিয়া, তুই ওকে ছেড়ে দে, ওর ব্যবস্থা আমিই করছি। তুই সত্যি করে বল, তোর সাথে ওর অবৈধ সম্পর্ক কতদিনের? সজীব কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ, আমার কোনো দোষ নেই। আপনার স্ত্রী আমাকে বারবার তার বাসায় ডেকেছে। সবুর, রাফিকে নিয়ে এদিকে আয়। সবুর আর রাফি রুম থেকে বের হয়ে এসে সামনে দাঁড়ালো। এবার রাফি, তুই সত্যি কথা বল, সজীবের সাথে তোর কতদিনের অবৈধ সম্পর্ক চলছে? রাফি মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলল, প্রায় 5 মাসের সম্পর্ক। আর এই 5 মাসের অবৈধ সম্পর্কের কারণে আমার আম্মা তোর কাছে শত্রু হয়ে গিয়েছিল। তাই তাকে ছলে বলে কৌশলে একটা বৃদ্ধাশ্রমে রেখে এসেছিস। আমার বোন পিয়াকে বাসায় প্রবেশ করতে নিষেধ করেছিস। এমন সময় আসিফের আম্মা মমতাজ বেগম তার বাসার ভেতরে প্রবেশ করে আসিফকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা, আমার মনে আর কোনো কষ্ট নেই। তুই ওদের ছেড়ে দে, ওদের মতো ভালো থাকুক। না আম্মা, ওদের শাস্তি না দিলে ওদের সাহস আরো বেড়ে যাবে। ওদের আমি চরম শাস্তি দেব। ওরা আমার সাথে তোমাকে কথা বলতে দেয়নি, ওরা পিয়ার সাথে তোমাকে কথা বলতে দেয়নি, আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। আজ আমি ওদের দুটোকেই পুলিশে দেব। কথাটি বলা মাত্রই রাফি ও সজীব দুজনেই কান্না করতে করতে দুহাত জোর করে অনুনবিন করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ওরা কি ক্ষমার যোগ্য অপরাধ করেছে, নাকি যে অবৈধ সম্পর্কের কারণে মা ছেলে মা মেয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে তার শাস্তি হওয়া প্রয়োজন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। গল্পটি রচনায় FA হাওলাদার। ধন্যবাদ।